লাইভের পর মৃত্যু, সহকর্মীকে হারিয়ে অশ্রুসিক্ত সাংবাদিকরা। জানাবো নির্বাচন নিয়ে এখনো সংশয়ের হেতু কি, এবং সর্বশেষ জানাবো ডাকসুতে ভোট পড়েছে ৭৮%, সর্বোচ্চ সূর্য সেন হলে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লাইভের পর মৃত্যু, সহকর্মীকে হারিয়ে অশ্রুসিক্ত সাংবাদিকরা। সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি ছিলেন সরব, চঞ্চল, নিবেদিত একজন সংবাদকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কভার করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান শিবলি। ডিউটিরত থাকা অবস্থায় সাংবাদিক শিবলির মৃত্যু কোনো মতেই মেনে নিতে পারছেন না সহকর্মী ও তার আত্মীয়স্বজনরা। সহকর্মীরা বলছেন, মৃত্যুর কিছু আগে শিবলি কার্জন হলের সামনে ডাকসু নির্বাচনের লাইভ করেছে, অথচ এর কিছুক্ষণ পরেই লাশ হলো। চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম শিবলি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল থেকে ডাকসু নির্বাচন নিয়ে সরাসরি লাইভ করছিলেন। পাঠকদের কাছে তুলে ধরছিলেন ভোটের আপডেট, নিচ্ছিলেন ভোটারদের অভিমত। কিন্তু কে জানতো সেই লাইভে হবে তার জীবনের শেষ সংবাদ পরিবেশন। লাইভ শেষে আশপাশে উপস্থিত ভোটারদের বক্তব্য নিতে নিতে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবলির মৃত্যু সংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে দেখা যায় সহকর্মী সহ অনেকের শোকবার্তার সাংবাদিক শিবলির কর্মস্থল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর সহকর্মীরা তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে চলে আসেন, কিন্তু তখনও শিবলির নিথর দেহ ছিল মর্গে। চ্যানেল এস এর অ্যাসাইনমেন্ট এডিটর শাফিউদ্দিন আহমেদ বলেন, সকাল থেকে ৫ সদস্যের একটি টিম ডাকসু নির্বাচন কভার করতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। শিবলি ছিলেন ৩ রিপোর্টারের একজন ও অপর ২ জন ছিলেন ক্যামেরাম্যান। তিনি শুধু কাজ করতেন না, খুব আন্তরিকভাবে দায়িত্ব পালন করতেন। সকালেই শিবলি তার ফেসবুক প্রোফাইলে সহকর্মীদের সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি আপলোড করেন। শুধু মুখের হাসিতে যেন বলে যাচ্ছিলেন, দেখুন আমরা মাঠে আছি। সাংবাদিক শিবলি তার মৃত্যুর কিছুক্ষণ আগে ডাকসু নির্বাচন নিয়ে লাইভে কথা বলল, অথচ তার নিথর দেহ মর্গে। কোনোভাবে মেনে নিতে পারছি না সহকর্মী শিবলির মৃত্যু। শিবলি চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার হিসেবে ১ বছর যাবৎ চাকরি করতেন। স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে থাকতেন উত্তর এলাকায়। তিনি আরও জানান, কর্মস্থল থেকে আমরা শিবলির পরিবারের পাশে আছি। শিবলির লাশ ঢাকা মেডিকেল থেকে সেগুনবাগিচায় তার কর্মস্থলে নেওয়া হবে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এখনও সংশয়ের হেতু কি? কেবল তারিখ ঘোষণা ছাড়া নির্বাচনের যাবতীয় আয়োজন শেষ প্রায়। ফেব্রুয়ারিতেই নয়, মধ্য ফেব্রুয়ারিতেও নয়, ভোট হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে। কথা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। এরকম একটা অবস্থায় মাঠে ঘাটে প্রশ্নের তীর। নির্বাচন আসলে কি? নির্বাচন আসলে হবে তো? কি জবাব হতে পারে এ প্রশ্নের? আর প্রশ্ন আসছেই বা কেন? মাঠের চিত্র কিছুটা ভিন্নতা চলছে, যা মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির উচ্ছ্বাসের সাথে অন্য দলগুলোর মতিগতির মাঝে কিছুটা ব্যতিক্রম লক্ষণীয়। জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল প্রতিক্রিয়ার মাঝে যদি, কিন্তু, তবে দিয়ে কিছু বাড়তি কথা যোগ করছে। সংস্কার, বিচার, পিআর, জুলাই সনদ ইত্যাদি নিয়ে তাদের বেশ কিছু বাড়তি কথা রয়েছে। তবে নির্বাচনে যাবে না ধরনের কথা এখনো বলেনি। কিন্তু বাড়তি এবং আকস্মিক কথা একটার প্রকাশ ঘটিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি করেছেন সতর্ক, বলেছেন কেউ যদি নির্বাচনের বিকল্প ভাবে তবে দেশ ঝুঁকিতে পড়ে যাবে। মেসেজ এবং সতর্কতা হিসেবে এটি মারাত্মক। প্রশ্ন হিসেবে সামনে এসেছে, নির্বাচনের বিকল্প ভাবনাটি এলো কোত্থেকে? কারা ভাবছে বিকল্প ভাবনা? প্রধান উপদেষ্টার মন গড়া বা এমনি এমনি সতর্কতা জারি করার কথা নয়। তার কেন জানাতে হলো নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক? তাও বলেছেন সময় ও জায়গা মতো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কথা বলেছেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ব্রিফিংয়ের মাধ্যমেও জানানো হয় তার এ মন্তব্য ও উপলব্ধির কথা। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, তবে নির্বাচনের বিকল্প গেলেও আমলে খোঁজা হয়েছে। শেখ হাসিনা সরকারই বারবার দরকার, গণতন্ত্র বা নির্বাচনের চেয়ে উন্নয়ন জরুরি, এমন বার্তার মাধ্যমে টোকা দেওয়া হয়েছে। এত টাকা খরচ করে নির্বাচনের কি দরকার? ক্ষমতায় তো শেখ হাসিনাই থাকবেন, এমন হাইপ তোলার চেষ্টাও চলে। নমুনা বুঝে কেউ কেউ কোরিয়া মডেল নির্বাচনী আয়োজনের মন্ত্র দিতে থাকেন, কিন্তু গেলানো যায়নি। তাই নির্বাচনের বিকল্প হিসেবে দিনের ভোট রাতে বিনা ভোটে ১৫৪ জনকে বিজয়ী করে দেওয়া ডামি আমিন তামাশা করা হয়, যা প্রকান্তরে দেশকে মহা সংকটে ফেলে। শেখ হাসিনার নির্মম পতনও নিশ্চিত হয়।
কিছু শঙ্কা, ভয় ও লক্ষণ দেখলে যে কোনো সরকারেরই অনেক কিছু ভাবতে হয়। এই মাসের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু। দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দেশের কোথাও যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে মাঠ প্রশাসনকে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্বের মধ্যে নির্বাচন ছাড়াও রয়েছে সংস্কার, বিচার, জুলাই সনদ। এগুলোর একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত নয়, সাংঘর্ষিক বা বিকল্প নয়। এরই মধ্যে প্রধান দায়িত্বের মধ্যে চলে এসেছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের একটি রূপরেখা ঘোষণা করেছে। সেই অনুযায়ী প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। দেশের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নানান, তবে কিন্তু যদি যোগ করলেও জামায়াতে ইসলামী বরং প্রস্তুতিতে বেশি এগিয়ে। 300 আসনের সবার আগের প্রার্থী ঠিক করেছে দলটি, দিয়েছে বেশ কিছু ঘোষণাও। পর্দার আড়ালে গভীর ও পরিকল্পিত ষড়যন্ত্রের সন্দেহ ব্যাপক। আনুপাতিক প্রতিনিধিত্ব, পিআর, জুলাই সনদের সাংবিধানিকীকরণ এবং গণপরিষদ নিয়ে ভেতরে ভেতরে ব্যাপক গোলমাল। এই দাবিগুলো দৃশ্যত গণতান্ত্রিক বা সংস্কারমূলক শোনালেও গভীরে ভিন্ন কিছু আলামত, মানে নির্বাচনকে নির্দিষ্ট সময়ে হতে না দেওয়া। এরকম সময়ে আসলো প্রধান উপদেষ্টার সতর্কতাটি। এরই মধ্যে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। নানান কাকীর্তিও ঘটছে। জাতীয় রাজনীতির ভেতরে অবস্থাও স্বচ্ছ নয়। নানা ধরনের উদ্বেগ কাজ করছে। লুকানো আর জায়গা নেই। দেশের রাজনৈতিক দলগুলো দুটি প্রধান ধারায় স্পষ্ট। একদিকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং তাদের সমমনা কয়েকটি দল, তারা অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়সীমা অনুযায়ী অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রত্যাশী। জামাত এনসিপির বন্ধনও খোলাসা। এই পরিস্থিতিতে দেশকে একটি সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার। বারবার বলেছেন এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে। আর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের আশা একটি চমৎকার নির্বাচন দিয়ে জীবনের শেষ কাজটি করার। টানা 3 মেয়াদে শেখ হাসিনার নির্বাচনী তামাশার মানুষ ত্যক্ত বিরক্ত। এখন একটি সম্ভাব্য সুন্দর নির্বাচনের প্রাক্কালে এসে বেশি কসলানি প্রত্যাশিত নয়। তার চেয়ে নির্বাচনটিকে আরও কত সুন্দর সুষ্ঠু করা যায় সেই আলোচনা বেশি হওয়া উচিত। নির্বাচনের প্রস্তুতি ঠিকমতো চলছে কিনা সেদিকেও দৃষ্টিপাত এবং প্রয়োজনীয় সমালোচনা দরকার। নির্বাচনের সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের কর্মযজ্ঞের খবর মানুষ নিয়মিত দেখছে। প্রশাসনকেও সাজানো হচ্ছে। এর সাথে যোগ হয়েছে আরপিও সংশোধনের কিছু প্রস্তাব। কোনো আসামিকে আদালত পলাতক ঘোষণা করলে তিনি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবেন না, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে ইসি। সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধানও বাদ দেওয়ার প্রস্তাব করেছে। এই দুটি সহ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইনগত প্রতিনিধিত্ব আদেশে আরও বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে ইসি। গত মঙ্গলবার ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে সশস্ত্র বাহিনীকে সংখ্যাভুক্ত করা হয়েছে। এতে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার ক্ষমতা পাবেন। এছাড়া কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের ব্যবস্থা রাখা, ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো, জামানতের পরিমাণ বাড়িয়ে 50,000 টাকা করা, প্রার্থীর হলফনামায় দেশ ও বিদেশে থাকা সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক করা সহ বেশ কিছু প্রস্তাব আছে। এর আগে গত 11 আগস্ট আরপিও সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছিল ইসি। তখন পলাতক আসামিকে অযোগ্য করার বিধানটি ইসির প্রস্তাবে ছিল না, পরে এটি যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রস্তুতি ও আয়োজন যথেষ্ট। নির্বাচনের আগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া জেলা প্রশাসকদের তুলে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাঠ প্রশাসনের ভোটের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করলে তাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত রয়েছে। সিভিল প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে সাজানোর কাজও চলছে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে মাঠের সর্বশেষ পরিস্থিতির আপডেট নেওয়া হয়েছে। নির্বাচনের আগে বিতাড়িত পতিত শক্তির আয়োজনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বিশৃঙ্খলা বাঁধানোর কানাঘুষা বেশ জোরদার। এর কিছু আলামত ইতিমধ্যে স্পষ্ট হচ্ছে। এর মধ্যে রাজনৈতিক নেতাদের উপর হামলা, শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি, শ্রমিক অসন্তোষের ষড়যন্ত্র দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। সেটিও উদ্বেগের একটি কারণ। এটি অশনি সংকেত। 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা, যে কারণে ছাত্রদের ক্ষমতা অতীতেও যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। ছাত্ররাই প্রভাবিত করতে পারে রাজনীতিকে। এর প্রভাব আগে যেভাবে রাজনীতিতে পড়তো তার চেয়ে এখন অনেক বেশি পড়বে। কারণ এই মুহূর্তে জাতীয় রাজনীতির বীজটা ছাত্র রাজনীতি বা ছাত্রদের মুভমেন্ট থেকে আসা। ডাকসু, রাকসু
বা চাকসু নির্বাচন নিয়ে বেশ অস্থিরতা চলছে। আগামী জাতীয় নির্বাচনের আগে এই বিষয়গুলোকে একেবারে আলাদা বা বিচ্ছিন্ন ঘটনা মনে করা যায় না। শুধু শিক্ষাঙ্গনই নয়, দেশের বিভিন্ন শিল্প কারখানায়ও শ্রমিক আন্দোলনের মাধ্যমে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এসবের পেছনে পতিত স্বৈরাচার ও তার প্রভু দেশ ভারত কলকাঠি নাড়ছে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং সতর্ক হওয়ার বিকল্প নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।